গ্রুপে শেয়ার করে দিন। ক্লাসটা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিও। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আমরা লাস্ট কি করেছিলাম মনে আছে আমাদের সবার? সাত কলেজ তোমাদের তো ফার্স্ট ইয়ারের রেজাল্ট হয়ে গেল, তো তোমাদের জন্য নির্দেশনা থাকবে যে যাদের রেজাল্ট খারাপ আসছে তারা দুই বিষয় পর্যন্ত তোমরা ইমপ্রুভমেন্ট দিতে পারবা। অর্থাৎ যাদের রেজাল্ট বি পর্যন্ত, অর্থাৎ এফ থাকলে তো তুমি এটারে রিটেক পরীক্ষা দিবা। আর ডি সি সি প্লাস বি মাইনাস আর হলো বি, এইটার ক্ষেত্রে, এই পাঁচটার ক্ষেত্রে তুমি ইমপ্রুভমেন্ট দিতে পারবা। হ্যাঁ, ইমপ্রুভ দিতে পারবা। দেখো, সি প্লাস বি মাইনাস বি, সি প্লাস বি মাইনাস বি, ঠিক আছে? এই পাঁচটার ক্ষেত্রে তুমি ইমপ্রুভমেন্ট দিতে পারবা। সি প্লাস বি মাইনাস বি, সি প্লাস বি মাইনাস বি। ওকে, তাহলে ইমপ্রুভ এইটা মানে এইগুলোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দিবা। আর দুইটা দিতে পারবা আর কি, দুইটা বিষয় ইমপ্রুভমেন্ট দেওয়া যায়। আর হলো এফ যেগুলোতে আছে যদি কারো থাকে তাহলে রিটেক পরীক্ষা দিবা, ঠিক আছে? ওকে, যদি কেউ বলো যে স্যার আমি বি মাইনাস বি সি প্লাস এগুলো পাইছি, দিতে চাই না, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা, একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে যে নিয়ম সেটা হলো যে তুমি এইটা যে কোনোটা পেয়েছো এর থেকে যদি বেশি পাও বেশিটা কাউন্ট হবে, আর যদি কম পাও তাহলে আগেরটা কাউন্ট হবে। এটার নিয়ম ছিল। তো আমাকে একটা মেয়ে আবার ফোন দিয়ে বললো যে স্যার নিয়ম নাকি চেঞ্জ করেছে সাত কলেজে, এখন নাকি এরকম
যে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে যে আগে যদি ভালো পাই, অর্থাৎ এখন তুমি ধরো বি বা বি মাইনাস পেয়েছো, এরপরে যদি তুমি তার থেকে কম পাও তাহলে নাকি কমটা কাউন্ট হবে, এটাও বলতেছে। হ্যাঁ, তো এইটা তোমরা একটু ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবা, কেমন, জিজ্ঞেস করে তারপরেই করবা, তাহলে বেস্ট হবে। অবশ্যই রিটেক ইমপ্রুভমেন্ট একসাথে দেওয়া যাবে, নো প্রবলেম। রিটেক এবং ইমপ্রুভমেন্ট একসাথে দেওয়া যাবে, নো প্রবলেম। খাতা আসলে 7 কলেজে চ্যালেঞ্জ করে মার্কস চেঞ্জ করাটা কঠিন। জাতীয় বিশ্ববিদ্যালয় এটা চেঞ্জ করছে, বাট 7 কলেজে আসলে খুবই কঠিন। আচ্ছা, আমরা পড়াশোনায় যাই। আমি তোমাদের মনে 10 সাড়ে 10টার সময় বলেছি একটা এই বিষয়ে একটা ক্লাস নিব, তখন ইনশাল্লাহ তোমরা কোশ্চেন করো, পাবলিক পেজে বলেছি। হ্যাঁ, মানে তোমাদের ওই রেজাল্টের পোস্টটাতে বলেছিলাম যে এই বিষয়ে একটা ক্লাস দিব 10টা 30-এ, ইনশাল্লাহ চেষ্টা করবো, কেমন? ওকে, এই বিষয়ে কথা হবে। আমরা পড়াশোনায় যাই, আমরা নাহলে পিছিয়ে পড়বো। দেখো আমাদের, আমি লাস্ট মনে হয় তোমাদের কি করেছিলাম, সম্ভবত করেছিলাম হলো অ্যাঞ্জেল রেখা করেছিলাম, তাই না? অ্যাঞ্জেল রেখা করেছিলাম না তোমাদের? লাস্ট কি আমি অ্যাঞ্জেল রেখা করেছিলাম? আমি 3টা দ্রব্যের অ্যাঞ্জেল রেখা করেছিলাম তোমাদের। একই চিত্রের স্বাভাবিক নিকৃষ্ট গিফেন দ্রব্যের প্রকৃতি, এইটাও পড়েছিলাম, তাই না? ওকে, নিরপেক্ষ দ্রব্যের আইসিসি অ্যাঞ্জেল রেখা, এগুলা একটু বাসায় নিজেরা পড়ে ফেলবা, এগুলা কম আসে, তারপরও অবশ্যই সবার জানা উচিত। এটা হলো 106 পৃষ্ঠা, 106 পৃষ্ঠা, 1.49, 1.49, 106 পৃষ্ঠা, 1.49, নিরপেক্ষ দ্রব্যের আইসিসি ও অ্যাঞ্জেল রেখা, নিরপেক্ষ দ্রব্যের আইসিসি ও অ্যাঞ্জেল রেখা, ঠিক আছে? এইটা একটু করে ফেলবা, তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো যে নিরপেক্ষ দ্রব্যের ক্ষেত্রে অ্যাঞ্জেল রেখাটা কেমন হয়, ঠিক আছে? অনেক সময় ব্যতিক্রম কোশ্চেন আসে না, উল্টাপাল্টা কোশ্চেন করতেই পারে, যে নিরপেক্ষ দ্রব্যের ক্ষেত্রে অ্যাঞ্জেল রেখা অঙ্কন করো। আর নিরপেক্ষ দ্রব্য তোমরা নিশ্চয়ই জানো যে যে সকল দ্রব্যের আয় প্রভাব শূন্য তাকে নিরপেক্ষ দ্রব্য বলে, অর্থাৎ আয় বাড়লে যে দ্রব্য ভোগের পরিমাণ বাড়েও না কমেও না তাকে বলা হয় নিরপেক্ষ দ্রব্য, ঠিক আছে? তাহলে নিরপেক্ষ দ্রব্যের ক্ষেত্রে সাধারণত অ্যাঞ্জেল রেখা উলম্ব আকৃতির হবে। এই যে এখানে বলা আছে, আমি এটা নিয়ে তোমাদের আর ক্লাসে চিত্র আঁকছি না, যেটা এই যে নিরপেক্ষ দ্রব্যের ক্ষেত্রে, নিরপেক্ষ দ্রব্যের ক্ষেত্রে আইসিসি অ্যাঞ্জেল রেখা, হ্যাঁ, নিরপেক্ষ দ্রব্যের ক্ষেত্রে আইসিসি হবে এই যেরকম উলম্ব আইসিসি, অ্যাঞ্জেল রেখা উলম্ব হবে, ঠিক আছে? নিরপেক্ষ দ্রব্যের ক্ষেত্রে আইসিসি রেখা উলম্ব হবে, অ্যাঞ্জেল রেখা উলম্ব হবে। থ্যাংক ইউ। সবাই কি বোঝা গিয়েছে? সবাই কি বুঝতে পেরেছো? সেটা ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আমরা দাম প্রভাব শুরু করবো আজকে। দাম প্রভাব, দাম প্রভাব বিষয়টা কি আগে সেটা জানতে হবে। দাম প্রভাব কি? দাম প্রভাব হলো যে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে, দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের উপর যে প্রভাব সৃষ্টি হয় তাকে বলে দাম প্রভাব। অর্থাৎ আর্থিক আয় স্থির থেকে, ধরো তুমি মাসে 20,000 টাকা আয় করো, বা 50,000 টাকা আয় করো, বা 1 লক্ষ টাকা আয় করো, তুমি যাই আয় করো না কেন, তোমার এই আর্থিক আয়কে স্থির ধরে নিয়ে, অর্থাৎ আর্থিক আয়ের পরিবর্তন হবে না, আর্থিক আয়কে স্থির ধরে কোনো দ্রব্যের দাম বাড়লে
নিশ্চয়ই তুমি আগের সমপরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করতে পারবা না। আবার তুমি যে সকল দ্রব্য ভোগ করতা তার কোনোটির যদি দাম কমে তাহলে তুমি আগের অর্থ দিয়ে আগের চেয়ে বেশি পরিমাণ ভোগ করতে পারবা। অর্থাৎ আগের আয় মানে আয় ঠিকই থাকবে, আর্থিক আয়ের কোনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে দ্রব্যের দাম বাড়লে তোমার ক্রয় ক্ষমতা কমে যাবে, দ্রব্যের দাম কমলে ক্রয় ক্ষমতা বেড়ে যাবে। তাহলে এই যে দ্রব্যের দামের বৃদ্ধি বা হ্রাসের ফলে তোমার ভারসাম্যের উপর একটা প্রভাব সৃষ্টি হবে না, এইটার নামই হলো দাম প্রভাব। তাহলে আমরা বলতে পারি যে ভোক্তার আর্থিক আয় স্থির থেকে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের উপর যে প্রভাব সৃষ্টি হয় তাকেই বলা হয় দাম প্রভাব। ঠিক আছে? ওকে, সবাই ক্লিয়ার? দাম প্রভাব। তাহলে দাম প্রভাব আমরা দুটো দিক থেকে চিন্তা করি, দাম কমার ক্ষেত্রে, দাম বাড়ার ক্ষেত্রে। ওকে, তাহলে সাধারণ দাম প্রভাব একটু চিন্তা করি, একদম নর্মাল দাম প্রভাব। ওয়াই এক্স আরে বাইরে ওএক্স ঠিক আছে? তাহলে এইটা একটা, আর একটা দেখবো আমরা করবে। দেখো যে একটা হলো দাম বাড়ার ক্ষেত্রে, একটা হলো দাম কমার ক্ষেত্রে। দেখো এইটা বোঝাই যাচ্ছে যে এইটা এখানে দাম এক্স দ্রব্যের দাম অনেক বেশি, কারণ এক্স দ্রব্য কম ভোগ করা যাচ্ছে। অর্থাৎ ভোক্তা এই যে এবি বাজেট রেখা আছে, এই বাজেট রেখা দ্বারা আমাদের নির্দেশ করছে যে এক্স দ্রব্যের দাম অনেক বেশি, ওয়াই দ্রব্যের দাম কম। তাহলে এই যে এবি বাজেট রেখা আমরা দিলাম, সোজা করে দিই। দেখো এবি বাজেট রেখা দিলাম। এই এবি বাজেট রেখা নির্দেশ করছে যে এই বাজেটের সম্পূর্ণ অর্থ দিয়ে যদি এক্স দ্রব্য ভোগ করি তাহলে ওবি পরিমাণ এক্স দ্রব্য ভোগ করতে পারবো, আর যদি সম্পূর্ণ বাজেট আমি ওয়াই দ্রব্য ভোগে ব্যয় করি তাহলে ওয়ে পরিমাণ ওয়াই ভোগ করতে পারবো বা ক্রয় করতে পারবো। তাহলে ওয়াইটা বেশি ক্রয় করতে পারি, এক্সট্রা কম ক্রয় করতে পারি। তার মানে যেহেতু এক্সট্রা কম ক্রয় করতে পারি তো ডেফিনেটলি এক্স দ্রব্যের দাম অনেক বেশি হবে, কারণ যেটা কম ক্রয় করতে পারি তার দাম বেশি থাকে। এই জন্য এক্স দ্রব্যের দাম কমে যাবে, ওর দাম যেহেতু বেশি, ওর দাম কমলে বাজেটটাকে ডান দিকে যাবে। তাহলে আমরা প্রথমে একটা ভারসাম্য দিব এই জায়গাতে, এখানে একটা ভারসাম্য দিব। ঠিক আছে? এইটা হলো IC1, এইটা হলো IC2, এইটা হলো IC2। ওকে, এটা আমরা সাধারণত এইভাবে আঁকলে আরও ভালো হয়। এই যে এইভাবে আঁকলে আরও ভালো। এই যে ICC, এটা IC1, এটা IC2। ব্যাস, এইটা হলো IC2, এই বিন্দু, এটা এফ বিন্দু, এটা x1, এটা হলো x2। ঠিক আছে? এটা হলো দাম কমার ক্ষেত্রে। এখন যদি বলো যে স্যার এটা দাম প্রভাব, বাট এইখান থেকে আমি আইসিসি রেখা পিসিসি রেখা দেখাতে পারি, এটা জাস্ট বেসিক একটা দাম প্রভাব। অর্থাৎ আমরা এখানে বোঝাবো যে চিত্রের ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্বকে ওয়াই দ্রব্যকে দেখানো হয়েছে। তারপরে হলো এবি হলো প্রাথমিক বাজেট রেখা, এবি বাজেট রেখায় বি বিন্দুতে ভোক্তা ওবি পরিমাণ এক্স দ্রব্য ভোগ করতে পারে এবং এ বিন্দুতে ওয়ে পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করতে পারে। ভোক্তা এবি বাজেটের সম্পূর্ণ অর্থ যদি এক্স দ্রব্য ক্রয়ে ব্যয় করে তাহলে সে ওবি পরিমাণ এক্স ক্রয় করতে পারবে, এবং সম্পূর্ণ অর্থ যদি সে ওয়াই দ্রব্য ক্রয়ে ব্যয় করতে পারে তবে সে ওয়ে পরিমাণ ওয়াই ভোগ করতে পারবে বা ক্রয় করতে পারবে। এই ক্ষেত্রে সে ওয়াইটা বেশি ক্রয় করতে পারে, এক্সটা কম ক্রয় করতে পারে, ফলে এক্সের দাম বেশি, এটা স্বাভাবিকভাবেই প্রকাশ পায়। যেহেতু এক্স দ্রব্যের দাম বেশি, এই কারণে এক্স দ্রব্যের ভোক্তা এক্স দ্রব্য কম পরিমাণে ভোগ করবে। যেমন এবি বাজেট রেখার ই বিন্দুতে IC1 নিরপেক্ষ রেখায় ভোক্তা এক্স দ্রব্য ভোগ করবে ও এক্স অন পরিমাণ, ওয়াই দ্রব্য ভোগ করবে ই এক্স অন পরিমাণ, ওয়াই দ্রব্য বেশি ভোগ করবে, এক্স দ্রব্য কম ভোগ করবে। ওকে, এমত অবস্থায়
এক্স দ্রব্যের দাম কমলে বাজেট রেখা ডান দিকে স্থানান্তরিত হয়ে AB1 হবে। বাজেট রেখা ডান দিকে স্থানান্তরিত হয়ে কি হবে? AB1 হবে। ফলে এফ বিন্দুতে পরবর্তী ভারসাম্য নির্ধারিত হবে, যেখানে IC2 নিরপেক্ষ রেখায় এফ বিন্দুতে এক্স দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে OX1 থেকে OX2 হবে, অর্থাৎ X1 X2 পরিমাণ এক্স দ্রব্য ভোগের পরিমাণ বাড়বে এবং ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কিছুটা কমবে, যেহেতু ওয়াই দ্রব্যের দাম স্থির আছে। ঠিক আছে? তো এই যে যে ই বিন্দু থেকে এফ বিন্দুতে ভারসাম্যের যে পরিবর্তন হওয়া, এইটার নামই হলো দাম প্রভাব। বেসিক, একদম বেসিক কথা। ই বিন্দু থেকে এফ বিন্দুতে ভারসাম্যের যে পরিবর্তন হলো, এটাই হলো দাম প্রভাব। এখন যদি আমি বলতে চাই যে এই ই বিন্দু এফ বিন্দু যোগ করে একটা রেখা আঁকবো, সেটা হলো পিসিসি রেখা। যদি আমি এখানে প্রথমে বেসিকটা দেখানো হয়েছে, দাম প্রভাবের বেসিক ফর্মেট একদম। অভিনাথ, তুমি বলেছো স্যার পরিবর্তনশীল উপকরণ ছোট হলে উপকরণ নিয়োগ বৃদ্ধি করলে, কি বলেছো ভালো করে শোনো। স্যার পরিবর্তনশীল উপকরণ ছোট হলে উপকরণ নিয়োগ বৃদ্ধি করলে প্রান্তিক উৎপাদন হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেতে পারে। তাহলে পরিবর্তনশীল উপকরণ যদি ছোট হয়, তোমার কথাটা না ক্লিয়ার বুঝতে পারি না। তুমি একটু আমাকে ক্লাস শেষে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা আমার মেসেঞ্জারে নক করে তুমি আমাকে ডিটেলস একটু বলো তোমার কথা। কোন স্যার পরিবর্তনশীল উপকরণ ছোট হলে মানে বুঝলাম না। ছোট হলে মানে কার ছোট হলে? পরিবর্তনশীল উপকরণ কার ছোট হলে? পরিবর্তনশীল উপকরণ ছোট হলে উপকরণ নিয়োগ বৃদ্ধি করলে প্রান্তিক উৎপাদন হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেতে পারে। এটা কোথায় পেয়েছো? এটা কোনো লাইন, কোনো একটা ব্যাখ্যার ভিতরে আছে ভাই? কোনো একটা ফুল একটা প্রশ্নের অ্যান্সারের ভিতরে যদি একটা লাইন থাকে, ওইটা অবশ্যই তুমি আমাকে জানাবা যে কোন কোশ্চেনের অ্যান্সারে, কারণ পুরা কোশ্চেনের সাথে এই লাইনটা সংযুক্ত আছে হয়তোবা। ঠিক আছে, আমাকে জানিও। ওকে, দেখো এরপরে হলো এইটা আমি করলাম। এবার আমাদের কাজ করতে হবে, আমি সেকেন্ড রেখা দিব। এটা হলো দাম প্রভাব দাম বাড়ার ক্ষেত্রে। দেখো কমার ক্ষেত্রে দিয়েছে, দাম বাড়ার ক্ষেত্রে। তাহলে দাম বাড়ার ক্ষেত্রে দিলে প্রথম রেখাটা হবে এই যেটা, এইটা হবে প্রথম রেখাটা, এই যেটা হবে, এইটা হবে প্রথম রেখা, এটা হবে প্রথম রেখা। ঠিক আছে, এবি হলো প্রথম রেখা। ঠিক আছে, এবি হলো ফার্স্ট রেখা। এবি রেখা পারলে আরো একটা কাজ করতে পারো, যে এইটা আমাদের বোঝাতে হবে যে এই দিকে আরো ছোট দাও, সমস্যা নেই, এদিকে আরো ছোট দাও। আমাদের কি বোঝাতে হবে জানো? আমাদের বোঝাতে হবে যে এখানে ওয়াই দ্রব্যের দাম বেশি, এক্স দ্রব্যের দাম কম, এইটা বোঝাতে হবে। তাহলে এক্স দ্রব্যের যেহেতু দাম কম, এক্স দ্রব্যের দাম কম হলে প্রথম দিকে এই দিকে ভারসাম্য দিতে হয়, তাহলে এই দিকে ভারসাম্য দিবা। বাস এইটা দেওয়া হলো এই বিন্দু IC1। বাস ওকে, IC1। এখানে এক্স দ্রব্য ভোগের পরিমাণ বেশি, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কম। ঠিক আছে, এবার এটা স্যার সমালোচনা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এইটাই আমি জিজ্ঞেস করতে চেয়েছি। ঠিক আছে, তুমি আমাকে নক দিবা বা তুমি আমাকে ফোন দিও, আমি বুঝাই দেবো। ওকে, তাহলে এখানে কি আছে? এবি হলো প্রাথমিক বাজেট রেখা। এই বাজেট রেখাটা এমনভাবে আঁকতে হবে যেন ভূমি অক্ষে বেশি থাকে, লম্ব অক্ষে কম থাকে। তার মানে বোঝাচ্ছে লম্ব অক্ষে যে দ্রব্য ব্যবহৃত হয়েছে ওয়াই, তার দামটা বেশি, আর ভূমি অক্ষে যে দ্রব্য আছে সেটার দাম কম। কেন? কারণ এই বাজেট দিয়ে ওবি পরিমাণ এক্স পাওয়া যায় আর ওয়াই পাওয়া যায় ওএ পরিমাণ। যদি এক্স ক্রয় করি তাহলে ওবি পরিমাণ, আর যদি এক্স না ক্রয় করি ওয়াই ক্রয় করা যাবে ওএ পরিমাণ। তাহলে ওয়াইটা কম ক্রয় করা যায়, এক্সটা বেশি ক্রয় করা যায়। যেহেতু এক্সটা বেশি ক্রয় করা যায়, তার মানে এক্সের দাম কম। তো যার দাম কম তার দামই বাড়াতে হয়, যার দাম বেশি তার দাম কোনো সময় বাড়ানো উচিত না। তো যার দাম কম তার দাম বাড়বে। ওকে, তাহলে মনে করি এক্স দ্রব্যের দাম বাড়লো, ফলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট রেখা বাম দিকে স্থানান্তরিত হলো। ঠিক আছে, AB1 হলো। এক্স দ্রব্যের দিক থেকে বাজেট রেখা বাম দিকে স্থানান্তরিত হলো, AB1 হলো। ঠিক আছে,
এক্স ড্রপের দিক থেকে বাজেট রেখা বাম দিকে স্থানান্তরিত হয়ে কি হয়েছে, এবি ওয়ান হয়েছে, রাইট। এখন এবি ওয়ানের সমান্তরাল করে, সরি, এবি ওয়ান হলো, এবার এবি ওয়ানের একটা রেখা আঁকবো, সেটা হলো আইসি টু। এইটা হলো এফ বিন্দু জি বিন্দু, যা দাও। এক্স দ্রব্যের দাম বাড়ার ফলে এক্স দ্রব্য ভোগের পরিমাণ দেখো, আগে ছিল ওএক্স ওয়ান, এখন কমে হয়েছে ওএক্স টু। এক্স ওয়ান এক্স টু পরিমাণ হ্রাস পেয়েছে, ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ কিছুটা বেড়েছে। ওইটা চিত্র দাম পাবো, উপরে দিয়েছি যেহেতু, না দিলেও সমস্যা নেই। যদি আমরা যোগ করি তাহলে আমাদের পিসিসি রেখা পাবো, বাট এটা শুধুমাত্র দাম প্রভাবের বেসিক ফরম্যাট, তো এই জন্য এখানে পিসিসি করা হয় না। হ্যাঁ, দাম প্রভাবকে শুধুমাত্র একদম র দাম প্রভাব, র বোঝো তো, মানে একদম ন্যাচারাল দাম প্রভাব। এখানে আমরা দাম প্রভাব থেকে পিসিসি অর্থাৎ দাম বুক রেখা অঙ্কন করি নাই। তো এটা হলো একদম বেসিক দাম। এখন বেসিক দাম প্রভাবটা আমরা করলাম, এরপরে আমরা প্রশ্ন লিখব যে দাম প্রভাব থেকে দাম বুক রেখা অঙ্কন করো। যখনই দাম প্রভাব থেকে আমরা দাম বুক রেখা অঙ্কন করব, তখন আমরা এটা যোগ করে দিব, ঠিক আছে। তাহলে এবার আমরা দিব দাম বুক রেখা, হেডলাইন দিব দাম বুক রেখা। আমি একটু নকল করব, তোমাদের নকল করা দরকার নেই, আমি একটু এখানে নকল করব। সেটা হলো, এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমি। দাম ভোগ রেখা, দাম প্রভাব বেসিক বললাম, দাম ভোগ রেখায় যাচ্ছি। দাম ভোগ রেখা যেটাকে আমরা বলি, দাম ভোগ রেখাকে আমরা বলি পিসিসি, পিসিসি। হ্যাঁ, দাম ভোগ রেখাকে আমরা বলি পিসিসি। ওকে, দাম ভোগ রেখা বা পিসিসি। ওকে, তো দাম ভোগ রেখার ডেফিনেশন কি? দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগের উপর বা ভারসাম্যের উপর যে প্রভাব সৃষ্টি হয় সেটিকে বলা হয় দাম প্রভাব। দাম প্রভাবকে যে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় বা রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় দাম ভোগ রেখা। আবার এরকমভাবে বলা যায়, ভোক্তার দামের পরিবর্তনের ফলে তার ভোগের পরিবর্তন হয়। আবার ভোক্তার দামের পরিবর্তনের ফলে তার ভোগের পরিবর্তন হয়। অর্থাৎ ভোক্তার দামের পরিবর্তন তো বলতে ওরকম বলা উচিত না, ভোক্তা যে সকল দ্রব্য ভোগ করে সেই সকল দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের পরিবর্তন হয়। এই ক্ষেত্রে ওই ভারসাম্যের পরিবর্তনকে যে রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হয় দাম ভোগ রেখা। এইভাবে বলা যেতে পারে সুন্দর করে। আর শর্টকাট যদি বলো তাহলে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগের পরিবর্তনকে যে রেখার সাহায্যে দেখানো হয় সেটিকেই বলা হয় পিসিসি বা দাম ভোগ রেখা। ওকে, তোমাদের কিন্তু একটা নন মেজর সাজেশন দেওয়া হয়েছে বিজনেস, ঠিক আছে। বিজনেস তোমরা পড়ে ফেলবা। আমি বিজনেস দিয়েছি, আর একটাও শুরু করছি আজকে, সমাজ, বাংলাদেশের সমাজবিজ্ঞানও সামনে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আর আমি তোমাদের দেখে চেষ্টা করছি এই 30 তারিখের মধ্যে নন মেজরগুলো দিতে পারি কিনা, সবগুলো চেষ্টায় আছি, দেখা যাক। দিতে পারতাম, ওই মাঝখানে ওই যে বৃত্তি পরীক্ষা ছিল তো, ওর জন্য আসলে মাঝখানে একটু গ্যাপ ছিল। দেখো দাম ভোগ রেখা, তাহলে বুঝতে পেরেছো পিসিসি বা দাম ভোগ রেখা কাকে বলে? দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগের পরিবর্তনকে যে রেখার সাহায্যে দেখানো হয় তাকেই বলা হয় দাম ভোগ রেখা, পিসিসি। ওকে, তো দাম ভোগ রেখা দুই দিক থেকে দেখানো যায়, দাম কমার ক্ষেত্রে, দাম বাড়ার ক্ষেত্রে। ক নাম্বারে দাম
কমার ক্ষেত্রে, দাম কমার ক্ষেত্রে, হ্যাঁ। আর একটা হলো খ নাম্বার হলো দাম বাড়ার ক্ষেত্রে, দাম কমার ক্ষেত্রে, দাম বাড়ার ক্ষেত্রে। তাহলে দাম কমার ক্ষেত্রে দামভোগ রেখা, দাম কমার ক্ষেত্রে, দাম বাড়ার ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ। তাহলে দাম কমার ক্ষেত্রে কিভাবে করব? এই যে দেখো, এইখান থেকে যেন নকল করব বলছি যে দাম, তাহলে তুমি কি করবা? দাম কমার ক্ষেত্রে দামভোগ রেখা আঁকতে গেলে তুমি একটু ব্যাখ্যা দিবা, বইয়ের মধ্যে খুব চমৎকারভাবে দিয়েছি, এখানে আমি বেসিক অংশ বলছি। দেখো, তাহলে দাম কমার ক্ষেত্রে হলো যখন কোনো দ্রব্যের দাম বেশি থাকে তখন ওই দ্রব্য ভোক্তা কম ভোগ করে, ওই দ্রব্যেরই সাধারণত দামটা কমে। তো ওই দ্রব্যের দাম যখন কমে যায় তখন ওই ভোক্তা ওই দ্রব্য আগের থেকে আরও বেশি ভোগ করতে চায়, কারণ আগে বেশি দাম থাকা অবস্থায় অল্প ভোগ করেছিল, দাম কমলে সে ওই দ্রব্য বেশি পরিমাণে ভোগ করবে। এই ক্ষেত্রে এই দামের পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তনের যে রেখা বা দামের পরিবর্তনের ফলে ভোগের যে পরিবর্তন, এই পরিবর্তনকে যে রেখার সাহায্যে আমরা দেখাবো সেটি হলো পিসিসি বা দামভোগ রেখা, দাম কমার ক্ষেত্রে। যেমন চিত্রে দেখো, সব ঠিক আছে, সব বোঝো। এখন যদি আমি শুধুমাত্র এই জায়গাতে যোগ করি, কি যোগ করলাম? এইটাই হলো পিসিসি। দেখো, তাহলে আমি নকল করলাম, তার মানে তোমরা সব কিছু বলার পরে তারপর এটা যোগ করবা। এই যে পিসিসি হয়ে গেছে আমার দাম কমার ক্ষেত্রে। তাহলে দাম কমার ক্ষেত্রে পিসিসি আমি কি বলবো? দাম কমার ক্ষেত্রে পিসিসি, দাম কমার ক্ষেত্রে, দাম কমার ক্ষেত্রে পিসিসি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। বাংলাদেশের চাকরি বাজারের অবস্থা, আমি জাপানি ভাষা শিখে জাপান যেতে চাইতেছি, এইটা কি আমার জন্য ভালো হবে নাকি অনার্স শেষ করাই ভালো? অনার্স শেষ করো আগে, অনার্স শেষ করো। পড়াশোনা চাকরি পরে বোন, চাকরি আর পড়াশোনার সাথে আসলে কোনো সম্পর্ক নেই। চাকরি তুমি বিভিন্নভাবেই পেতে পারো, বাট পড়াশোনা তো তুমি বিভিন্নভাবে পেতে পারো না। পড়াশোনা চাকরি তুমি তোমার বড় লবিং থাকলে, থাকলে তুমি চাকরি পেতেই পারো, বাট পড়াশোনা তো তোমার লবিং থাকলে পেতে পারবে না। পড়াশোনা জ্ঞান অর্জন, আগে অনার্স শেষ করো, গ্রাজুয়েশন শেষ না করে কোথাও যেও না, ঠিক আছে? ঠিক, এটাও যোগ করে দাও। এটা দাম বাড়ার ক্ষেত্রে এটাও যোগ করে দাও, বোঝো তো? দেখো, এটাও যোগ করে দাও। এটা একটু মানে সুন্দর করে সাজাইনি, এই যে, ঠিক আছে। এইটা যোগ করার সময় কি করতে, এই রেখাগুলো একটু কৌশলে আঁকতে হয়। রেখাগুলো এইদিকে এমনভাবে একটু ওই এরকম করে দিলে IC1 IC2, এই যে যেমন এটা হলো IC1, এটা হলো IC2। তোমরা জিজ্ঞেস করো স্যার এই রেখা কি এইদিকে যায়? এদিকে না দেওয়াই ভালো, এদিকে দিলেই ভালো, তবে ছেদ করে গেলে কোনো সমস্যা নেই। বাস, এইটা হলো পিসিসি, দাম কমার ক্ষেত্রে পিসিসি। দাম বাড়ার ক্ষেত্রে পিসিসি। দাম কমার ক্ষেত্রে পিসিসি, দাম বাড়ার ক্ষেত্রে পিসিসি। তাহলে দাম কমার ক্ষেত্রে পিসিসি, দাম বাড়ার ক্ষেত্রে পিসিসি। ওকে,
সবাই কি বুঝতে পেরেছো এটা? এক্স ভূমি অক্ষে যে দ্রব্য সেটাই দেখাতে হয়। হ্যাঁ, এটা সিস্টেম, এটা নিয়ম যে ভূমি অক্ষে যে দ্রব্য থাকবে সেটা। আমি লম্ব অক্ষেটাও দেখাতে পারবো, বাট উচিত হলো ভূমি অক্ষে সব কিছু তুমি সুন্দর করে দেখাতে পারছো, লম্ব অক্ষে তো এই বরাবর যোগ করো না। ভূমি অক্ষে তুমি খুব সুন্দর করে দেখাতে পারো যে ওই এক্স অন দ্রব্য আগে এতটুকু ভোগ করতা, দাম কমার ফলে ভোগ কতটুকু বাড়াইছো। বাট তুমি যদি এরকম দেখাও, এই যে এইটা দেখাও, দেখো যদি এরকম দেখাও, এইটা ধরো আছে, এটা আছে ধরো এক্স দ্রব্যের দাম বেশি, ওয়াই দ্রব্যের দাম কম। এখন তুমি যদি এই ওয়াই দ্রব্যের দামটা কমাও, তাহলে ওয়াই দ্রব্যের দিক থেকে বাজেট টাকা এই দিকে যাবে, এই যে এরকম হবে। তাহলে ওয়াই দ্রব্যের দিক থেকে বাজেট টাকা যদি এরকম হয়, তুমি তো ওয়াইকে ওইভাবে করে দেখাইতে পারবে না। অর্থাৎ তোমার ধরো মনে করো এখানে প্রথম যে ভারসাম্যটা হলো, সেখানে এই যে এইটা আমি দিলাম ওয়াই দ্রব্য, এইটা হলো এক্স দ্রব্য, মানে উল্টাটা আমি বলছি যে যদি ওয়াই দ্রব্যের দাম কমার ক্ষেত্রে যদি বলি, তাহলে ওয়াই দ্রব্যের দাম কমার ক্ষেত্রে কি ঝামেলা হবে সেইগুলো একটু দেখো, একবার দেখলেই বুঝতে পারবা কেন এক্স দিয়ে করা হয়। আমি করি নাই, সারা পৃথিবীর যত অর্থনীতিবিদগণ আছে তাদের থেকেই তো আমরা শিখেছি। তো এর জন্য হলো এক্স দিয়ে কেন করা হয়। দেখো আমি এটা করলাম হলো, এটা ধরো দিলাম হলো এ, আর এটা দিলাম বি, এটা এ বি রেখায় আমি ধরলাম যে এখানে এক্স ওয়াই কম ব্যবহৃত হয়, ওয়াইয়ের দাম বেশি। ওয়াইয়ের দামটা যদি কম হয়, তাহলে ওয়াই দ্রব্যের দিক থেকে বাজেট টাকা উপরের দিকে যাবে। মানে ওয়াই দ্রব্যের দিক থেকে বাজেট টাকা উপরের দিকে যাবে। তাহলে এখানে তো ওয়াই কম ব্যবহৃত হয়েছিল, তাহলে ওয়াই কম ব্যবহৃত হলে ভারসাম্যটা ধরো এদিকে, এদিকে হবে, এই যে এদিকে হবে, ওয়াই কম ব্যবহৃত হয়েছে, যে ওয়াই কম এক্স বেশি। তাহলে প্রথম ভারসাম্য এই বিন্দুতে, এটা হলো আইসি ওয়ান। দেখো খেয়াল করো, এরপরে এটা হলো এক্স ওয়ান। দেখছো আমি, তুমি দেখাচ্ছ কারে, তুমি এক্স ওয়ানকেই দেখাতে হচ্ছে তোমাকে, মূলত ফোকাস এক্স ওয়ানই যাচ্ছে। তারপর এখানে তুমি ই এক্স ওয়ান দেখো, এই যে এইটা হলো তুমি ওয়াই দ্রব্য ভোগ করলো। এখন ওয়াই দ্রব্যের দাম যেহেতু বেশি, তুমি ওয়াই দ্রব্যের দাম কমালে ওয়াই দ্রব্যের দিক থেকে বাজেট টাকা এই দিকে যাবে, অর্থাৎ এইটা হবে এ ওয়ান। ধরো এইটা দিলা এ ওয়ান, জিজ্ঞেস করছো ভালো, শিখে গেলা এ ওয়ান। তাহলে এই ওয়ে পরিমাণ ওয়াই তুমি আগে ভোগ করতে পারতা, এখন তুমি তোমার ওয়াইয়ের দাম কমার ফলে তুমি ওয়াইটা আরও বেশি ভোগ করতে পারতেছো, ও এ ওয়ান পরিমাণ ভোগ করতে পারতেছো। তাহলে এ ওয়ান পরিমাণ বেশি ভোগ করতে পারতেছো। ওয়াই যদি তুমি এ ওয়ান পরিমাণ বেশি ভোগ করতে পারো, তার মানে তোমার ভারসাম্য চেঞ্জ হবে। ভারসাম্য চেঞ্জ হবে তার মানে কি, ভারসাম্য এদিকে যাবে। ভারসাম্য এদিকে গেলে এইটা হবে আইসি টু, এইটা হবে আইসি টু, এইখানে হবে এফ বিন্দু বা জি বিন্দু যাই দাও, তাহলে এইটা হবে এক্স টু। তাহলে যেহেতু তোমার ওয়াই দ্রব্যের দাম কমছে, ওয়াই দ্রব্যের দিক থেকে তোমার ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ বাড়বে এক্স, তাহলে এক্স দ্রব্য ভোগের পরিমাণ কিছুটা হলেও কমবে। তাহলে এফ বিন্দুতে ভারসাম্য হলে এই যে এফ বিন্দু আর ই বিন্দু, এইটা যোগ করে তুমি যে রেখা পেয়েছো সেটাই হলো পিসিসি। এইভাবে করতে পারবো, বাট বেস্ট এক্স। হ্যাঁ, এক্সকে তুমি দেখাতে পারছো কতটুকু কমছে বাড়ছে, অর্থাৎ ভূমি অক্ষে লম্ব অক্ষে ই এক্স ওয়ান এফ এক্স টু, তুমি শুধু বলতে পারতেছো যে ই এক্স ওয়ান ছিল কম, এখন এফ এক্স টু বাড়ছে। ওকে, আমি কি বুঝাতে পারলাম সিস্টেম তোমাদের? কোশ্চেন করেছো ভালো, শিখতে পারলা, গুড। এরকম কোশ্চেন করবা মাঝে মাঝে, ঠিক আছে? তাকোয়া বুঝতে পেরেছো? তাকোয়া কি বুঝতে পেরেছো? হ্যাঁ, ওয়াই দিয়ে ঝামেলা, দেখছো ওয়াই দিয়ে কত উল্টাপাল্টা না উল্টাপাল্টা লাগবে।
তাহলে আমরা সবাই দাম প্রভাবের সাধারণ ফরম্যাট অর্থাৎ দাম প্রভাবের পরে দামভোগ রেখা কিভাবে অঙ্কন করা যায় আমরা দামভোগ রেখাও জানলাম। দাম কমার ক্ষেত্রে এবং দাম বাড়ার ক্ষেত্রে আমি তোমাদের যে কোনো একটা চিত্রের বর্ণনা দিতে চাই। তোমাদের ফাইনাল পরীক্ষা হতে পারে আগস্ট সেপ্টেম্বরে। হ্যাঁ, ওকে, চিত্রের ব্যাখ্যা শোনো। চিত্রের ব্যাখ্যা শোনো। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য ভোগের পরিমাণ, লম্বকে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণকে নির্দেশ করা হয়েছে। এ বি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, IC1 হলো প্রাথমিক নিরপেক্ষ রেখা, ই বিন্দু হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। ই বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ OX1 এবং ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ EX1। এখানে এক্স দ্রব্য ভোগের পরিমাণ কম, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ বেশি। সঙ্গত কারণে অনুমান করা যায় এক্স এর দাম বেশি ছিল এবং বাজেট রেখা AB দ্বারা তাই নির্দেশ পায় যে এই AB বাজেট রেখার সম্পূর্ণ অর্থ দিয়ে যদি বি ভোগ করা হয় তাহলে এক্স ভোগ করা হয় তাহলে ওবি পরিমাণ এক্স ক্রয় করা যাবে, আর যদি ওয়াই ক্রয় করা হয় তাহলে ওয়ে পরিমাণ ওয়াই ক্রয় করা যাবে। তাহলে ওবি থেকে ওয়ে বড় হয়, ওয়াই বেশি ক্রয় করা যাবে, তার মানে এক্স কম ক্রয় করা যাবে, তার মানে এক্স এর দামটা বেশি। এমত অবস্থায় এক্স এর দাম হ্রাস পেল, এক্স দ্রব্যের দাম হ্রাস পেলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট রেখা ডান দিকে গিয়ে AB1 হবে এবং নিরপেক্ষ রেখা ডান দিকে গিয়ে IC2 হবে। ফলে এফ বিন্দুতে পরবর্তী ভারসাম্য নির্ধারিত হবে। এফ বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে OX1 থেকে OX2 হবে এবং ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কিছুটা হ্রাস পাবে। তাহলে এই যে ভোক্তার ভারসাম্যের পরিবর্তন হলো দ্রব্যের দাম কমার ফলে, তাহলে এই বিন্দু এফ বিন্দু যোগ করে যে রেখা অঙ্কন করা হয়েছে সেটি হলো PCC বা প্রাইস কনজামশন কার্ভ, দাম ভোগ রেখা বাস। ওকে, তারপরে আমরা এটা করব। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্যকে নির্দেশ করা হয়েছে। এখানে এবি হলো এই যে এবি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা। হ্যাঁ, এই বাজেট রেখার সম্পূর্ণ অর্থ দিয়ে যদি এক্স ক্রয় করা হয় তাহলে ওবি পরিমাণ এক্স ক্রয় করা যাবে, অথবা এই সম্পূর্ণ অর্থ দিয়ে যদি ওয়াই ক্রয় করা হয় তাহলে ওএ পরিমাণ ওয়াই ক্রয় করা যাবে। এখানে লক্ষণীয় যে এই ওবি গ্রেটার দেন OA, তার মানে এক্স দ্রব্য বেশি ক্রয় করা যায়। এই একই বাজেট দিয়ে ওয়াই থেকে এক্স অনেক বেশি ক্রয় করা যায়। এই জন্য আমরা অনুমান করতে পারি যে এক্স এর দাম অনেক কম, ওয়াইয়ের দামটা বেশি। যেহেতু এক্স এর দাম কম তাহলে এক্স এর দাম বেড়ে যাবে। ধরলাম এক্স দ্রব্যের দাম বেড়ে গেল, এক্স দ্রব্যের দাম বাড়লে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট রেখা বাম দিকে স্থানান্তরিত হয়ে AB1 হবে। ব্যাস, ফলে এফ বিন্দুতে পরবর্তী ভারসাম্য নির্ধারিত হবে, নিরপেক্ষ রেখা বাম দিকে যাবে, IC2 হবে। এফ বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ হ্রাস পেয়ে OX1 থেকে OX2 হয়েছে, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কিছুটা বেড়েছে। তাহলে এই যে ই বিন্দু এবং এফ বিন্দু যোগ করে যে PCC অঙ্কন করা হয়েছে এটি হলো দাম বাড়ার ক্ষেত্রে দাম ভোগ রেখা। সবাই 100% ক্লিয়ার কিনা? কোনো মুখস্থ বিদ্যা নাই, মাইক্রোতে কোনো মুখস্থ বিদ্যা নাই। যদি সুন্দর করে তোমাদের কি হয় জানো, মাইক্রোতে কম পাও কেন? মাইক্রোতে কম পাওয়ার একমাত্র কারণ হলো তোমরা মাইক্রো মুখস্থ করো, মাইক্রোর চিত্র হয় না। মাইক্রো হলো এমন একটা সাবজেক্ট যেটা সব থেকে বেশি নাম্বার পাওয়া যাবে যদি অ্যাকুরেট তুমি সব কিছু করতে পারো, বাট তোমরা অ্যাকুরেট চিত্র আঁকতে পারো না, অ্যাকুরেট ব্যাখ্যাও দিতে পারো না। মে মাসে স্যার দ্বিতীয় ইনকোর্স আবার শুরু হবে, হোক। ফার্স্ট ইয়ারের পরীক্ষার উপর নির্ভর করছে সেকেন্ড ইয়ারের পরীক্ষা কবে হবে, কেমন? তাহলে এখন শোনো, এখানে আমরা এবার একটু দেখব, কি দেখব জানো? আমরা দেখব হলো যে দামভোগ রেখার আকৃতি ও দ্রব্যের প্রকৃতি। এটা 100, তোমাদের কাছে বই থাকলে বইয়ের 110 পৃষ্ঠায় চলে যাও, ঠিক আছে? 110 পৃষ্ঠায় চলে যাও, 110 পৃষ্ঠায় গিয়ে দেখো, আমি তোমাদের একটু বলে দিই তাহলে সবাই করতে পারবা।
তোমরা তো এরকম করে তোমরা লিখতে পারো না, এরকম করে তোমরা লিখতে পারলে অনেক ভালো মার্কস পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, দ্বিতীয় বর্ষে দেখছো না রেজাল্টে, দ্বিতীয় বর্ষের রেজাল্টে আমাদের মাইক্রোতে সাধারণত সারা বাংলাদেশে এ প্লাস পায় গুণা কয়েকজন স্টুডেন্ট পায়, তাদের আমাদের মাইক্রোতে দেখো সেকেন্ড ইয়ারে যখন রেজাল্ট দিয়েছে মাইক্রোতে অনেকে এ প্লাস পেয়েছে। এটার মূল কারণ কিন্তু এই সুন্দর করে গুছিয়ে লেখা। অনেকে আছে মাইক্রোতে এ প্লাস শুনলে অনেক টিচার আশ্চর্য যায়, কি রে মাইক্রোতে এ প্লাস পেয়েছে সেকেন্ড ইয়ারে, কেমনে সম্ভব? লামিসা, এই যে তোমাদের নন মেজর সাজেশন দিয়েছি না, এই নন মেজর সাজেশনটা 15 দিনের মধ্যে শেষ করো। 15 দিনের তোমাদের তো আবার ইনকোর্স পরীক্ষা দিয়েছে, 15 দিনের মধ্যে শেষ করো, 15 দিনের মধ্যে শেষ করবা। ঠিক আছে, নন মেজর সাজেশনটা 15 দিনের মধ্যে শেষ করবা। সাজেশন আমি সবগুলো দিয়ে দিব, বাট এটা 15 দিনের মধ্যে শেষ করো, তারপরে আবার 15 দিনের জন্য আরেকটা পড়া দিব। সাজেশন আগেই দিয়ে দিব সবগুলো, বাট এইটা পড়া দিলাম 15 দিন, আজকে থেকে আগামী 15 দিনের মধ্যে এটা শেষ করবা, 7 তারিখের মধ্যে শেষ করো। দেখো 1.52 এর মধ্যে আছে, 1.52 মধ্যে আছে যে দাম্বক রেখার আকৃতি ও দ্রব্যের প্রকৃতি। তাহলে দাম্বক রেখা পিসিসি এর আকৃতি নির্ভর করে দ্রব্যের প্রকৃতির উপর। স্বাভাবিক কথা, দাম্বক রেখা কেমন হবে সেটা নির্ভর করবে কি দ্রব্যের প্রকৃতি কেমন। এটা কি স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, নাকি গিফেন দ্রব্য, নাকি নিরপেক্ষ দ্রব্য, কোন ধরনের দ্রব্য আছে, খুব ইম্পর্টেন্ট কথা। এইখানেই কিন্তু বলে দেয় যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা অঙ্কন করো, বা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা হতে চাহিদা রেখা অঙ্কন করো। প্যাচের যদি কোশ্চেন করতে চায় প্যাচ দিয়ে, বহুত রকমের প্যাচ দিয়ে কোশ্চেন করতে পারবে স্যার। ঠিক আছে, তাহলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা আসতে পারে, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা অঙ্কন করো। আবার এমনও আসতে পারে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা থেকে ভোক্তার চাহিদা রেখা অঙ্কন করো, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা থেকে চাহিদা রেখা অঙ্কন করো। গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা থেকে চাহিদা রেখা অঙ্কন করো। আসতে পারে না? অবশ্যই পারে, নিশ্চয় আমার কথা বুঝতে পেরেছে। নিরপেক্ষ রেখার ক্ষেত্রেও বলতে পারে এরকম। নিজে এটার পরে 1.53-তে সব চাহিদা রেখা আছে। আচ্ছা, আমরা চাহিদা রেখা দেখব নি, তার আগে আমরা একটু এই 1.52-তে আমরা 1.53 পরে দেখবো। 1.52-তে আমরা একটু দেখি স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, গিফেন দ্রব্য, নিরপেক্ষ দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখাটা আসলে কেমন হয়, পিসিসি রেখা কেমন হয়, একটু তোমাদের বেসিকটা ক্লিয়ার করি। শোনো, তাহলে আমরা প্রশ্ন হলো স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা মানে এটা আগেরটা জাস্ট স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা। হ্যাঁ, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা, সহজ কথা, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা। এবার আমরা যাব যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা কেমন হয়। আমরা সবাই একটু আগে দেখেছি, যেটা কোনো কিছু উল্লেখ করি নাই, ওইটাই স্বাভাবিক দ্রব্য ছিল। অর্থাৎ একটু আগে যে দুইটা আমরা করলাম, এখানে করেছি না আগের পেজে, এই যে স্বাভাবিক দ্রব্য, এটাই স্বাভাবিক দ্রব্য, এই যে এটাই স্বাভাবিক। দাম কমার ক্ষেত্রে এটাও স্বাভাবিক দ্রব্য, দাম বাড়ার ক্ষেত্রে এটাও স্বাভাবিক দ্রব্য। তাহলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে এমন হবে, মানে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে এমনই হবে, যে এমন হবে, দাম কমার ক্ষেত্রে এমন হবে, দাম বাড়ার ক্ষেত্রে এমন হবে। তার মানে কোনো কিছু উল্লেখ না থাকলে স্বাভাবিক দ্রব্য। আমাদের আগেরটা কোনো কিছু উল্লেখ ছিল না, দাম কমার ক্ষেত্রে দাম্বক রেখা, তাহলে পিসিসি অঙ্কন, কিছু উল্লেখ ছিল না। এই জন্য আমরা সব সময় কিছু উল্লেখ না থাকলে যেটা করি সেটা হলো স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে করি, বাস। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে ছিল। ওকে, এবার আমরা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো, যে এটা আমরা পারি, তাই না? স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে পারি মানে আগে এসে করছি। এবার কোশ্চেন হলো নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম্বক রেখা।
নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দামভোগ রেখা। ওকে, তো নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দামভোগ রেখাটা আসলে কেমন হবে? তাহলে নিকৃষ্ট দ্রব্যের ডেফিনেশন দিবা, দামভোগ রেখার ডেফিনেশন দিবা। জানো নিকৃষ্ট দ্রব্য কাকে বলে? যে দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক, আয় বাড়লে যে দ্রব্য ভোগের পরিমাণ কমে যায় তাকে নিকৃষ্ট দ্রব্য বলে, অথবা স্বাভাবিকের চেয়ে নিম্নমানের দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে। বাস ওকে, নিকৃষ্ট দ্রব্যের সংজ্ঞা দেওয়ার পরে কি বলবা? যে দামভোগ রেখার দামভোগ রেখার সংজ্ঞা দেবে। এটাও জানো যে দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভোগের যে পরিবর্তন হয়, এই পরিবর্তনকে যে রেখার সাহায্যে দেখানো সেটাকে বলা দামভোগ রেখা। তো নিকৃষ্ট দ্রব্যের দামভোগ রেখা তুমি এবার অঙ্কন করবা। তো নিকৃষ্ট দ্রব্যের দামভোগ রেখা কেমন হবে দেখো। সবাই কি আমার কথা বুঝতে পারছো? বোঝো তো? ওকে, ধরো এটা হলো ওয়াই দ্রব্য, এটা হলো এক্স দ্রব্য। এক্স দ্রব্য হলো নিকৃষ্ট দ্রব্য, এটা ধরো নিকৃষ্ট দ্রব্য। এটা কি স্যার? কেটে মেসেজ দেয়। তাহলে দেখো নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আমরা সাধারণত জানি যে প্রথমে একটা বাজেট রেখা আমি এখানে দেখাবো। ফার্স্ট বাজেট রেখাটা ধরো এরকম আছে, এইটা আছে, হ্যাঁ এইটা আছে, ধরো এবি, এবি রেখা আছে, ফার্স্ট রেখা দিলাম এবি। তো এক্স যেহেতু নিকৃষ্ট দ্রব্য, আর এইটা হলো কিন্তু ওয়াই কিন্তু স্বাভাবিক দ্রব্য, একটা নিকৃষ্ট একটা স্বাভাবিক। আমি এই এক্স দ্রব্যের ক্ষেত্রে আমি দাম ভোগ রেখা অঙ্কন করবো, এক্স দ্রব্যের দাম ভোগ রেখা। ওকে, তাহলে এইটা হলো এবি প্রাথমিক বাজেট রেখা। তো আমরা এই বাজেট রেখার এই বিন্দুর ধরো ভারসাম্য দেখালাম, এই যে এখানে ভারসাম্য হয়েছে, এটা এই বিন্দু, ধরো এখানে একটা ভারসাম্য পেয়েছি, এটা হলো এই বিন্দু, এটা IC1। তো তোমরা সবাই জানো যে এই ক্ষেত্রে নিকৃষ্ট দ্রব্য ভোগের পরিমাণ কতটুকু জানো? নিকৃষ্ট দ্রব্য ভোগের পরিমাণ হলো OX1 পরিমাণ, আর স্বাভাবিক দ্রব্য ভোগের পরিমাণ হলো EX1 পরিমাণ। তাহলে যেহেতু দাম প্রভাব, দাম কমার ক্ষেত্রে ধরলাম এই নিকৃষ্ট দ্রব্যের দাম কমে গেল, তো নিকৃষ্ট দ্রব্যের দাম কমলে নিকৃষ্ট দ্রব্যের দিক থেকে বাজেট টাকা ডান দিকে যাবে। স্বাভাবিক দ্রব্যের দাম কিন্তু কমে নাই, স্থিরই আছে, তাহলে নিকৃষ্ট দ্রব্যের দিক থেকে বাজেট টাকা ডান দিকে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? ওয়াই, এটা হলো এবি, এটা হলো AB1। ওকে, এটা হলো ওয়াই। এই ক্ষেত্রে দেখো এই দিকে ভারসাম্য যাবে, এটা একটু আমি পরে দিই বিন্দুটা। ভারসাম্যটা অর্থাৎ এমনভাবে যাবে যে এইটা ডান দিকে এখানে আসবে না, এইটা এই বরাবর উপরের দিকে যাবে, অর্থাৎ এরকম যাবে। সেই ক্ষেত্রে এইটা হবে IC2। IC2 হলে এইখানে দেখো এক্স দ্রব্য ওয়াই দ্রব্য দুইটাই ভোগের পরিমাণ বাড়বে। ঠিক আছে, এইটা হলো X2, এইটা হলো ই বিন্দু, এইটা এফ বিন্দু, এইটাকে আমরা বলি হলো PCC। এটা ই বিন্দু, এটা এফ বিন্দু। নিকৃষ্ট দ্রব্য বলেই কিন্তু এটা হয়। এই স্বাভাবিক দ্রব্যের দাম তোমার যেহেতু স্থির থাকে, তা সত্ত্বেও স্বাভাবিক দ্রব্য ভোগের পরিমাণও বেড়ে যায়। স্যার এটা কেন বাড়ে জানেন? কেন বাড়ে বলতে পারবেন? এখন শোনো, এটা একটা বেসিক ব্যাখ্যা আছে। বেসিক ব্যাখ্যা হলো যে ভোক্তার বাজেট তো সীমাবদ্ধ, ভোক্তার যতটুকু বাজেট সে আগে ব্যয় করেছিল এক্স আর ওয়াই ক্রয়ের ক্ষেত্রে, সেই বাজেটটুকুই রাখছে, বাজেট কমাচ্ছে না, বাড়াচ্ছে না। ওই বাজেট দাম কমার ফলে এক্স দ্রব্যের আমি এখানে ওয়াই দিয়েছি, দুঃখিত, আমি এক্স হবে। এক্স দ্রব্যের দাম কমার ফলে এক্স দ্রব্যের ক্রয় ক্ষমতা বাড়ছে। তো এক্স দ্রব্যের দাম কমার ফলে এক্স এর ক্রয় ক্ষমতা বাড়ছে। তো যেহেতু এক্স আগের চেয়ে বেশি ভোগ করতে পারতেছে আগের অর্থ দিয়ে, কিন্তু সে দাম কমার ফলে আগে যতটুকু অর্থ সে এক্স দ্রব্য ক্রয়ে ব্যয় করতো, সে সবটুকু সেটা
এক্স দ্রব্য ক্রয় ব্যয় না করেও আগের চেয়ে বেশি পরিমাণ এক্স সে পাবে। খুব ভালো করে খেয়াল করো। ধরো সে আগে এই ই বিন্দুতে এক্স দ্রব্য ভোগ করতো, মোট সে ধরো মনে করো যে সে 300 টাকা দিয়ে সে এই তার বাজেটটা 300 টাকার, সে 200 টাকা ওয়াই ক্রয় করত আর 100 টাকা সে এক্স ক্রয় ব্যয় করত। ঠিক আছে, তো ওয়াই ক্রয়ের ব্যয় ওই 200 টাকাই থাকবে। এখন এক্স ক্রয়ের ব্যয়টা, এখন দেখো এই দাম কমার ফলে দাম কমে গেল, সে 100 টাকা দিয়ে আগে এক্স ক্রয় করতো, দাম কমার ফলে কি হবে, সে 80 টাকা দিয়েই বা সে 70 টাকা দিয়েই সে আগের সমপরিমাণ এক্স ক্রয় করতে পারবে, আগের সমপরিমাণ, বাট সে কিন্তু আগের চেয়ে বেশি এক্স ক্রয় করছে। তাহলে সে 70 টাকা দিয়ে আগের সমপরিমাণ এক্স ক্রয় করতে পারতো, কিন্তু আগে করতো 100 টাকা দিয়ে, এখন 70 টাকা দিয়ে আগের সমান পারবে, কিন্তু সে 80 টাকা দিয়ে এক্স ক্রয় করলো। তো 70 টাকা দিয়ে আগের সমান পাইতো, বাট সে 80 টাকা দেওয়ার কারণে, 80 টাকা দিয়ে এক্স ক্রয় করার কারণে সে এক্স আগের চেয়েও কিছু বেশি পরিমাণ এক্স ক্রয় করতে পারছে। সেই ক্ষেত্রে সে তো, তার তো 100 টাকা বাজেট ছিল এক্স ক্রয়ের ক্ষেত্রে, সে ধরলাম 70 টাকা দিয়ে আগের সমপরিমাণ এক্স ক্রয় করতে পারতো, বাট সে 80 টাকা দিয়ে ক্রয় করছে, অর্থাৎ কিছু অংশ এক্স বেশি ক্রয় মানে আগের চেয়ে কিছু অংশ বেশি ক্রয় করছে 80 টাকা দিয়েই। এখনও তার 20 টাকার মতো, জাস্ট তোমাদের বোঝানোর জন্য, এটি বেসিক, এখনও তার 20 টাকার মতো অর্থ আছে যা দিয়ে সে এক্স বা ওয়াই ক্রয় করতে পারবে ওই বাজেটের ভিতরেই। তাহলে সে বাকি 20 টাকা দিয়ে সে ওয়াই ক্রয় করবে। এই ক্ষেত্রে দেখো ওয়াই ভোগের পরিমাণও বাড়ছে। তার মানে বিষয়টা হলো, সে তার এক্স দ্রব্যের দাম কমার ফলে এক্সের ক্রয় ক্ষমতা বাড়ছে। তো এক্সের ক্রয় ক্ষমতা বাড়লে সে আগে যতটুকু টাকা দিয়ে বা যতটুকু অর্থ এক্সের ক্ষেত্রে নিয়োগ করেছিল, তার থেকে কম টাকা দিয়েই আগের চেয়ে বেশি এক্স পাচ্ছে, তার থেকে কম টাকা দিয়ে। তো সে কি করবে, যে আগে যতটুকু সে এক্সের ক্ষেত্রে ব্যয় করত, তার থেকে একটা অংশ সে ওয়াইয়ের ক্ষেত্রে ব্যয় করবে। কারণ সে দেখবে যে আমি তো এখানে এক্স তো নিকৃষ্ট দ্রব্য, ওরে অনেক বেশি ভোগ করে লাভ নাই, বরং দাম কমার ফলে আমি কিছুটা এক্স বেশি ভোগ করি, বাকিটা আমি একটু উন্নত দ্রব্য ভোগ করি। তাহলে ওইখান থেকে সে আবার একটু উন্নত দ্রব্য ভোগ করতে পারবে, অর্থাৎ সে তখন একটু ওয়াইয়ের ভোগও বাড়াইতে পারলো, এক্সের ভোগও বেড়ে গেল, ওয়াইয়ের ভোগও বেড়ে গেল। এই ক্ষেত্রে ই বিন্দু এফ বিন্দু যোগ করে যে রেখা পাবো সেটা হলো পিসিসি। এটা হলো গহীন, একদম ভিতরে চলে যাওয়া, গভীরে চলে যাওয়া। ঠিক আছে, এত এই জিনিসগুলা কিন্তু বইয়ে লেখা নাই বা এটা লেখা যায়ও না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। বোঝা যায় আমার কথা? এক গ্লাস পানি দিয়ে যাও তো, এটা নাও, নিয়ে যাও। বন্ধ করো, ঠান্ডাটা বেরোয় যাবে, বন্ধ করে দাও। সবাইকে বুঝতে পেরেছো? তোমরা তো সাউন্ড টোন করো না। এটা হলো নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে পিসিসি রেখা অঙ্কন করলাম। হ্যাঁ, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে পিসিসি কিন্তু ডান দিকে ঊর্ধ্বগামী হয়। চিত্রে বর্ণনা শোনো। চিত্রে ভূমি অক্ষে নিকৃষ্ট দ্রব্য তথা এক্স দ্রব্য ভোগের পরিমাণকে দেখানো হয়েছে
লম্বকে স্বাভাবিক দ্রব্য ওয়াই কে নির্দেশ করা হয়েছে। এ বি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা। এই বাজেট দ্বারা যদি ভোক্তা এক্স দ্রব্য ভোগ করে তাহলে সে ওবি পরিমাণ এক্স দ্রব্য ভোগ করতে পারবে, এবং যদি সে ওয়াই দ্রব্য ভোগ করে তাহলে সে ওয়ে পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করতে পারবে। তাহলে এখানে আরেকটু ভালো হলো এটা রেখাটা বলবে, ঠিক আছে ওকে। তারপরে দেখো আমি কি বলেছি, এ বি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, আইসি ওয়ান প্রাথমিক নিরপেক্ষ রেখা, ই বিন্দু প্রাথমিক ভারসাম্য বিন্দু। ই বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ ও এক্স ওয়ান, অর্থাৎ নিকৃষ্ট দ্রব্য ভোগের পরিমাণ ও এক্স ওয়ান, আর স্বাভাবিক দ্রব্য ওয়াই ভোগের পরিমাণ ই এক্স ওয়ান। ওকে, তো এমত অবস্থায় এই নিকৃষ্ট দ্রব্যের দাম কমে গেল, এক্স দ্রব্যের দাম কমে গেল। তো এক্স দ্রব্যের দাম কমার ফলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা শুধু একটা, এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা ডান দিকে গেল, ওয়াই দ্রব্য কিন্তু আগের মতোই আছে। এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা ডান দিকে গিয়ে এ বি ওয়ান হলো, অর্থাৎ ডান দিকে গিয়েছে শুধু এক্স দ্রব্যের দিক থেকে। তাহলে এ বি ওয়ান হলে নিশ্চয়ই এক্স দ্রব্যের ক্রয় ক্ষমতা অনেক বাড়ছে, অর্থাৎ আগে এই বাজেট দিয়ে তুমি ওবি পরিমাণ এক্স ভোগ করতে পারতে, এখন ওবি ওয়ান পরিমাণ এক্স ভোগ করতে পারো, মানে অনেক বিবি ওয়ান পরিমাণ এক্স এর ক্রয় ক্ষমতা বাড়ছে। এত ক্রয় ক্ষমতা তুমি এক্স এর ক্ষেত্রে ব্যয়, তখন তুমি চিন্তা করবা যে আমার তো এক্স এর ক্রয় ক্ষমতা অনেক বেশি বাড়ছে, তাহলে আমি আগে যে পরিমাণ অর্থ দিয়ে এক্স ক্রয় করতাম ভারসাম্য বিন্দুতে, আমি তার থেকে কম অর্থ ব্যবহার করব, তারপরে তুমি এক্স দ্রব্য আগের চেয়ে বেশি পাবা। তাহলে বাকি যে অর্থটা আছে সেটা তুমি ওয়াই দ্রব্য ক্রয় ব্যয় করবা। এই ক্ষেত্রে এক্স এর ভোগও বাড়বে, ওয়াই এর ভোগও বাড়বে, ফলে বাজেটটাকে ডান দিকে গিয়ে আইসি টু হবে। এফ বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হলে এফ বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে ওএক্স ওয়ান থেকে ওএক্স টু হয়েছে, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণও কিছুটা বৃদ্ধি পেয়েছে। ই বিন্দু এফ বিন্দু যোগ করে যে রেখা অঙ্কন করা সেটা হলো পিসিসি রেখা। বাস ওকে, পিসিসি রেখা বলা যায় না, পিসিসি বললেই হয়, কারণ পিসিসি হলো কি প্রাইস কনজাম্পশন কার্ভ। স্যার দাম বৈষম্য দিয়েছে ইন কোর্সে, বৈশিষ্ট্য দিয়েছে, দাম বৈষম্যকরণে তো বৈশিষ্ট্য কখনো এর আগে সাধারণত এভাবে আসে না। আচ্ছা, লাগলে আমি বলে দেবো না, দাম বৈষম্যকরণের বৈশিষ্ট্য যদি লাগে বলে দেবো না। কবে পরীক্ষা, কবে? দাম বৈষম্যকরণ বইয়ে আছে, বাট দাম বৈষম্যকরণের বৈশিষ্ট্য নাই, বৈশিষ্ট্য সাধারণত ওইভাবে করে নাই, দরকার হয় না বৈশিষ্ট্য আর কি। তো অপ্রাসঙ্গিক আলোচনা, এর জন্য বৈশিষ্ট্য দেওয়া হয় না। 28 তারিখ, ঠিক আছে ওকে। ওকে, তাহলে গিফেন দ্রব্যের ক্ষেত্রে পিসিসি রেখা অঙ্কন। গিফেন দ্রব্যের ক্ষেত্রে পিসিসি রেখা কেমন হবে বলো? গিফেন দ্রব্যের ক্ষেত্রে সবাই জানো যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে সাধারণত যে দ্রব্যের ক্ষেত্রে আমরা জানি যে দাম বাড়লে ভোগের পরিমাণ অনেক কমে যায়। আবার আর একটা কথা, গিফেন দ্রব্যের কিন্তু দাম কমলেও এটা ভোগের পরিমাণ অনেক কমে যায়। গিফেন দ্রব্যের ক্ষেত্রে যখন দাম কমলে এটা ভোগের পরিমাণ কমে যায়, দাম বাড়লে আবার এটা ভোগের পরিমাণ বাড়ে। আমি একটু ভুল বলেছি, যে দাম কমলে এটা ভোগের পরিমাণ কমে এবং দাম বাড়লে এটা ভোগের পরিমাণ বাড়ে। রাইট, হ্যাঁ রাইট। কারণ যখন গিফেন দ্রব্যের দাম কমে তখন যারা ভোক্তা আছে তারা চিন্তা করে যে গিফেন দ্রব্য মনে হয় মানসম্মত, অর্থাৎ গুণগত দিকের পরিবর্তন হয়েছে, এই জন্য ওর দাম বাড়তেছে, ফলে গিফেন দ্রব্য ভোগের পরিমাণ বেড়ে যায়। আবার গিফেন দ্রব্যের যখন দাম কমে, কারণ গিফেন দ্রব্য হলো এমন একটা দ্রব্য যা নিকৃষ্টের চেয়েও নিম্নমানের দ্রব্য, এবং এর যখন দাম কমে তখন ভোক্তা চিন্তা করে যে ও তো মনে আর ব্যবহার করা যাবে না, যেহেতু ও এমনিতেই পচা, অর্থাৎ নিকৃষ্টের চেয়েও নিম্ন ছিল, ওর দাম যেহেতু আরও কমছে, তার মানে ও মনে হয় মানে ওরে আর ব্যবহার করার উপযোগী নাই। সেই ক্ষেত্রে ভোক্তা
ভোগের পরিমাণ আরও কমাই দেয়। ফলে কি হয়, এই গিফেন দ্রব্যের চাহিদার একটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা ইনশাল্লাহ এই সব দ্রব্য থেকে আগামী ক্লাসে চাহিদার একটা অঙ্কন শিখব এবং এরপরে আমরা চলে যাব বিকল্পন প্রভাবে ইনশাল্লাহ, আশা করি। তো তোমরা তোমাদের জন্য এইটা পড়া থাকলো হলো গিফেন দ্রব্য 112 পৃষ্ঠা, 113 পৃষ্ঠা, 113 পৃষ্ঠা নিরপেক্ষ দ্রব্য। ঠিক আছে, গিফেন দ্রব্যের পিসিসি আর নিরপেক্ষ দ্রব্যের পিসিসি, এটা বাড়ির কাজ থাকলো। আমরা আগামী ক্লাসে নিরপেক্ষ রেখা বিশ্লেষণ থেকে ভোক্তার চাহিদার একটা অঙ্কন শিখবো। থ্যাংক ইউ, ভালো থাকবা। তো পড়াশোনা করতে হবে বেশি বেশি করে। আমি সবগুলো নন মেজরের সাজেশন দেই, সাজেশন দেওয়ার পরে আমি নন মেজর একটু লেখার স্টাইলগুলো নিয়ে ক্লাস নিতে চাই, একটা অন্ততপক্ষে একটা একটা করে, যে কীভাবে করে তুমি লেখবা, কেমন অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, মানে এর উপরে হয়তো একটা একটা করে ক্লাস নিতে পারি সামনে। তো কারণ তোমরা নন মেজরে দেখছি অনেক কম মার্কস পেয়েছো। তোমাদের যে ইতিহাসে তোমরা বাকিগুলাতে এত ভালো করছো, ইতিহাসে পাইছো C+, সি, এরকম পাইছো ম্যাক্সিমাম। দেখা গেছে যে ইতিহাসে খুব খারাপ করছো। ইতিহাসে খুব ভালো করতে পারলে অনেক ভালো করতা সব মিলে। ইতিহাসেও খারাপ করছো, আর ওই যে সমাজকর্ম, ওইটা তো মোটামুটি তাও অনেক যা করছো ওইটা মেনে নেওয়া যায়, কিন্তু ইতিহাসে সবাই এক সিটে খারাপ করছো। তার মানে তোমরা ইতিহাস কিচ্ছু জানো না। যারা 3.50 বা তার উপরে পেয়েছো, ভালো করে শোনো, যারা 3.50 বা তার উপরে পেয়েছো তারা প্রত্যেকেই, আমরা আমাদের ফেব্রুয়ারি মাস থেকে এটা ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারির পর থেকে যত ইয়ারের রেজাল্ট হবে প্রত্যেক ইয়ারের রেজাল্টেই আমরা এই নিয়ম চালু করেছি। ফার্স্ট ইয়ারে যারা জাতীয় আছে, তোমরা আবার বলতে পারছো আমাদের তো দিলেন না, এইটা মিটিংয়ের পরে ফেব্রুয়ারি থেকে আমাদের কাউন্ট হয়েছে, তোমরা আবার দ্বিতীয় বর্ষে ইনশাল্লাহ পাবা। ফেব্রুয়ারির পর থেকে যত রেজাল্ট হবে প্রত্যেক ইয়ারের রেজাল্টে যারা 3.50, আমাদের এখান থেকে যারা 3.50 বা তার উপরে পাবা, আমাদের বিভিন্ন ব্যাচে তোমরা বৃত্তি পাবা একাডেমি থেকে। এবং ইনশাল্লাহ এই বৃত্তিটা সাধারণত আমরা তোমাদেরকে ক্যাশ টাকা দিই না, আমরা পড়ার তোমাদেরকে আমরা অর্ধ বেতন করে দিই, হাফ বেতন করে দিই। ঠিক আছে, তো ইনশাল্লাহ তোমাদের খুব শীঘ্রই পোস্টের মাধ্যমে ডিটেলস জানিয়ে দেওয়া হবে তোমাদের গ্রুপে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, পড়াশোনা করবা, দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কি বললাম তুমি তো কালকে তুমি নিজেই সকাল শিফটে তো সব পাঠিয়ে দিচ্ছিলে, সময় লাগবে না। তুমি সকাল শিফটে যদি পুরোটা না পাঠাতে পারো, তুমি বিকেলে এসে ওই দিকে ওই পিসিতে বসো, বিকেলে এসে বাবা তখন সেন্ডিং করতে শিখা তো সমস্যা নেই, বুঝতে পারো। তোমরা তো আসো এখন শেখার জন্য, তোমাদের কাছ থেকে তো এই মুহূর্তে আউটপুট হয়ে তোমার হাতে এত বড় কথা শিখতে হবে, সঠিকভাবে শিখতে হবে।
কন্ট্রোল জেড হতে দিবা কন্ট্রোল জেড দিবা কন্ট্রোল জেড আবার আগে যাই নিয়ে আসছি কন্ট্রোল শিফট জেড আমার আগে ওটে বাটটা ওটে দুটি মাঝখানে যে একটা এখান থেকে একটা রুটি দিয়ে বলতে আছে না মানে পুরো বাংলাতে বড় করতে আগে একটা আর ওই একটা সেই যে ঘটে মিলে যদি এরকম দিলে দিলে কাট করো आगे के टिप कर आगे के टिप आगे जो टिप है उसको फॉलो करो काट মাঝে মধ্যে এরকম সমস্যা হলে এরকম হতে হবে এটা থাকা যায় ঠিক যারা সবরে কিছু এটা জানার কথা और माঝে মাঝে হয়ে যায় অথবা ডক্টর আসলে কমপ্লিট একটা আর ফাঁকা জায়গায় আমাদের ওখান থেকে এবার এইখান থেকে ধরে গেছে কম্পিউটার হ্যাঁ এবার কাট করে এক্স যখন দেখবে তখন ফাঁকা জায়গায় ঠিক আছে ওরা হয় যে ফাঁকা জায়গাটা ঠিক আছে ঠিক আছে নিয়ে যায় টাকা দেয় না আমার কপি দেওয়া হবে এমনি
দিবি তো হচ্ছে আমারটা উপরেটা ধরে না উপরেটা বাদ দাও উপরেটা হ্যাঁ সলিড তো হচ্ছে আবার সলিড তো যদি গ্রেডিয়েন্ট উপরে যায় কম্পিটিশন তো কি জানো না অপগ্রেডেড তোমার গোল্ডেন মেসে একবার শিখে যাচ্ছো তবে একবারে অ্যাটাচ করে নিয়ে একটা নাকি গোল্ডেন নিউজ এরকম রো দুই থেকে রো মানে এই আর কলাম মানে এই রো মানে এই মানে এখানে কি বলছে দুই থেকে এই জিনিসটা কপি করার জন্য দুই থেকে মানে মানে এগুলো সঠিক আছে সেলিব্রিটি না এখন তোমাকে তো বলতে হবে কাট করার একটা সিস্টেম হবে সাদা কপি করে হ্যাঁ সাদা যেখানে দুই লাইন দুটো রো এখানে দুটো রো কপি করে হ্যাঁ 30টা টাকা 50 টাকা সমস্যা নেই 30টা টাকা আমরা কথা নেই এদিকে চাইতে নিতে হবে লাস্টে করে আমরা কথা নেই দুটো বেশি আর কোয়ালিটি দিতে হবে এটা কপি করে কিন্তু কাটিয়ে দেবে কাটলে হবে এখানে কাটলে হবে এখন এই সব কপি করা থেকে মানে কন্ট্রোল সি দিবে পারফেক্টটা কিছু না যদি ম্যাথ করতে হবে কিন্তু তোমরা তো মানে ম্যাথে প্র্যাকটিস করো ম্যাথের সবথেকে বড় প্র্যাকটিস হবে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ক্লাস করা যায় এরকমভাবে তো করতে আর ব্যাটারি ব্যাকআপ মনে করো যে এখন আমাদের থেকে অর্ডার ঘন্টা যেটা তোমাদের আর কি দিয়ে দিচ্ছি আকারে জানি না কালার দাও কালার দিয়ে কালার দিয়ে দিতে বলছি আকাশে আমি কালার করে পাঠিয়ে পাঠানো আচ্ছা আমি এই করে দেব মানে এটা আমি ভালোভাবে করে দেখে ফাইনালি অর্ডার করে কাজ করতে যাবে এরপর আমরা চলে মেলা হয়ে গেছে এরপর নিচে দিয়ে বলা আছে যে নাম গেছে ইয়া না করে শুনি হয়নি বা ডিলেট না এটা সাদা দিবে উপরটা এটা ঢোকাবো এই বিষয়ে না না এই যে গ্রেডিয়েন্ট যেমন এই इसमें क्या है डीप कलर लाइट कलर लाइट कलर एकदम बाहर এগুলো বড় করতে কালার বড় নিয়ে ভিডিও इसमें দিয়ে দিও ये लेकर ये कलर करा मैंने আপনার কি অবস্থা बैकग्राउंड রেডিওতে পার্ট আছে যে कलर
আমাদেরকে ভালো না আমাদের পুলিশ ছেড়ে দেওয়ার দরকার নেই না আমাদের এই পুরো পুলিশ খারাপ একজন ক্যামেরা করে একজন নিহিত করে আর ছোট ভাই হাসান আছে যে ভাই নিজের সাথে আর একটা সেদিন ভাই দেখা যায় যে তিনজনে আমার নিজেদের ওরা তিনজনই তো তিনজনে হাসান বেশি জুয়েল ভাই আর ওদের সাথে আর একটা কে যেমন আছে এগুলো দোষরে আছে ভিডিও করছে দেখা যাচ্ছে আমাদের না এখন কি অবস্থা কি আছে না আছে আপনি বাড়ি ছিল আপনি কিছু খাবেন বেশি বাড়ি বাইরে এই জায়গাটা এই বাড়ি বাজার করে যাও এতে এই টাকা দিতে হবে এ না যাই এটা দেখি রে বাড়ি পাশে তাই দাদা আমরা সেই তারপরে কি করবো ভাই উপরে দিয়ে দেবো
ভিডিও করতে গিয়েছে বলতে ভাই এটা বলে না বলে ভাই আমি পাইব ভাই আমি পাইব না বলে ভাই